সেদিন সকালবেলা প্রখ্যাত রহস্য সন্ধানী জয়ন্ত আর মানিক বসে বসে সেদিনের খবরের কাগজ পড়ছিল। প্রতিদিনের খবরের কাগজ একান্তভাবে মন দিয়ে পাঠ করা জয়ন্তর দীর্ঘদিনের অভ্যাস। তাছাড়া তেমন কোনো প্রয়োজনীয় খবর দেখলে সে সেই অংশটুকু কেটে আটকে রাখে তার সংগ্রহের খাতায়। দুজনে খবরের কাগজের বিভিন্ন পাতা তন্ন তন্ন করে খুঁজে ফেলল। তেমন কোনো ভালো খবর না পেয়ে জয়ন্ত বলে উঠল, দূর দূর, সেই সব একঘেয়ে খবর। কে ডান্ডা মেরে কার মাথা ফাটালো, কে ছোড়া দেখিয়ে টাকা নিয়ে পালালো, এইসব তো অতি সাধারণ কেস। কিন্তু ভাইয়া, তেমন জটিল বা রহস্য কোনো কেস একটাও যে চোখে পড়ছে না। ওহে মানিক, সুন্দরবাবু আসছেন। হরিকে বলো চা ও টিফিনের ব্যবস্থা করতে। কি হে জয়ন্তবাবু, কেমন আছো? শরীর ভালো তো? আমার শরীর তো চট করে খারাপ হবার নয়, তা তো আপনি জানেন। তবিয়ত ঠিক রাখার জন্য সাধনা করতে হয়। যখন কাজ থাকে না তখন দেহের তোয়াজ করি। সে তো জানি ভাইয়া, তা একটা বিশেষ কাজে তোমার কাছে আসতে হলো। জয়ন্ত জানে পুলিশ অফিসার সুন্দরবাবু বিশেষ কাজ ছাড়া তার কাছে আসে না, তাই সে হেসে বলল, কাজ ছাড়া যে আপনি আসেন না তা তো আমি জানি। এমন সময় মানিকের সঙ্গে হরি প্রবেশ করল ঘরে সকালের জল খাবার নিয়ে। জয়ন্ত সেদিকে চেয়ে বলল, নিন সুন্দরবাবু, শুরু করুন। আজকের জল খাবার খুব সামান্য মাত্র। ডিমের পোচ, চিকেন স্যান্ডউইচ, ব্রেড বাটার, মটন চপ আর কফি। সুন্দরবাবুর চোখ দুটো সেদিকে পড়তেই আনন্দে একেবারে দপ করে চলে উঠল। জয়ন্ত আর মানিক দুজনে যা খেলো, তিনি একাই তার দ্বিগুণের বেশি উদাস্বাদ করলেন। গোটা 6 পোচ, 6 পিস ব্রেড বাটার, 6খানা স্যান্ডউইচ আর 4টি মটন চপ খেয়ে পরপর 2 কাপ কফি পান করলেন সুন্দরবাবু। তারপর একটা লম্বা ঢেকুর তুলে বললেন, ও এবারে আমার বক্তব্যটা শোনো জয়ন্ত। বলি, ও সুন্দরবাবু, আপনার সব চিন্তাগুলো ওই খাবারের স্তূপে চাপা পড়ে যায়নি তো? থামো তো ডেপো ছোকরা। খাবার গেল পেটে আর চিন্তা আছে মগজে। খাবার কি করে চিন্তাকে চাপা দেবে শুনি? তা বটে, তা বটে। ছাড়ুন তো ওর কথা। আপনি কি যেন বলছিলেন, সেটাই বলুন। তবে শোনো মন দিয়ে। ঘটনাটা হলো, পলাশপুরের জমিদাররা 3 পুরুষ ধরে কলকাতায় বাস করে। অবশ্য জমিদারিটা এখন আর নেই, তবে তার প্রভাবটা দেশের বাড়িতেই আছে। আর কলকাতায় তার আছে ব্যবসা বাণিজ্য। মোটামুটি তাই দিয়ে দিন ভালোই কাটে। জমিদারের একমাত্র পুত্র গত 3 দিন হলো নিখোঁজ। তিনি আবার এক এমএলএর বন্ধু, ফলে মিনিস্ট্রি মহল থেকে চাপ এসে পড়েছে। আমাদের তো নাভিশ্বাস উঠতে বসেছে। কি যে করি তার ঠিক নেই। চাকরিটা রাখা দায়। এই ব্যাপারে যদি কোনো সাহায্য পাই সেই আশাই তোমার কাছে আসা। এই খবরটা তো কাল কাগজে পড়েছি। তা এই ছেলেটার বয়স কত হবে? বয়স আর কত হবে? বর্তমান জমিদারের বয়স প্রায় 35, আর 3 মেয়ের পর এক ছেলে। সবার ছোট্ট একমাত্র ছেলে, বয়স বছর 6 হবে। এইটুকু ছেলে অদৃশ্য হলো কি করে? আশ্চর্য ঘটনা, তাতে কোনো সন্দেহ নেই। এদের বিরাট দোতলা বাড়ি শোভাবাজার অঞ্চলে। তবে বাড়ির পেছন অর্থাৎ খিড়কির দিকে একটা দরজা ছিল। ওই দরজা দিয়ে পেছনের গলিতে যাওয়া যায়। সামনে দারোয়ান থাকে। সে খোকাকে বের হতে দেখেনি, অথচ বেলা 1টা থেকে 3টের মধ্যে ছেলে উধাও। ছেলে প্রধানত 3টি কারণে উধাও হয় সুন্দরবাবু। প্রথমত, তাদের ধরে চোখ কানা, হাত ভাঙা ইত্যাদি করে জিভ কেটে ভিক্ষে করানো হয়। এই দল পৃথক দল। এরা অনেক ছেলে এমনি পোষে। একটা ছেলে রোজ 10 টাকা করে উপার্জন করে, অথচ তারা মাত্র 2 টাকার মতো খেতে পায়। এটাকে বলে ভিখারি ব্যবসা। তাই অনেক বুদ্ধিমান লোক ছোট্ট ছেলে ভিখারিদের পয়সা দেয় না। দ্বিতীয় কারণ হলো ছেলে চুরি করে মোটা টাকা মুক্তিপণ দাবি করা।
বিদেশে এটা বেশি হয়, এদেশেও হয়। পৃথিবীর বিখ্যাত সেই লিন্ডেনবার্গ হত্যা রহস্য সেই মুক্তিমূল্য আদায়ের জন্য শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করেই ঘটেছিল। আর তৃতীয়ত, শিশুদের ধরে নিয়ে গিয়ে বিদেশে বিক্রি করা হয়। সাধারণত মেয়েদের ধরে বিদেশে বিক্রি করা হয়, অনেক পুরুষদেরও তা করা হয়, তবে তাদের ক্রেতা বেশি হয় না। তাই এই সন্দেহ থেকে এই ঘটনাকে বাদ দেওয়া যায়। যাই হোক, কে বা কারা কী উদ্দেশ্যে এই চুরি করেছে তা যদি খুঁজে বের করতে হয়, তাহলে সবার আগে ঘটনাস্থলে যাওয়া কর্তব্য, তাই নয় কি? তা বটে, তা বটে। তাহলে চলো সবাই, আমরা সেখান থেকে ঘুরে আসি। সুন্দরবাবুর কি এর আগে সেখানে যাওয়া হয়েছিল? তাই গিয়েছিলাম বটে, তবে কোনো সূত্র দেখতে পাইনি। আমরাও যে সূত্র পাবো এমন কোনো কথা নেই। তবে চলুন দেখা যাক কতদূর কি হয়। মানিক, তুমি ভাই দীপাকে নিয়ে এসো তো। দীপা আবার কি, মেয়ে গোয়েন্দা নাকি? এক হিসাবে তা বলতে পারেন। দীপা হলো একটি মেয়ে কুকুর। বিমলবাবুর বাঘার মতন এরও ঘ্রাণ শক্তি খুব তীব্র। তার উপরে নিয়মিত ট্রেনিং নিতে হচ্ছে একে। আশা করি কোনো একদিন নিশ্চয়ই ও সফল হবে, হয়তো বিরাট কোনো একটা তদন্তে। দেখা যাক, চলো এবার আমরা শোভাবাজারের দিকে যাত্রা করি। ততক্ষণে মানিক দীপাকে নিয়ে এসে গিয়েছিল। তারা বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে চলল শোভাবাজারের দিকে। শোভাবাজারের রাজবাড়ি দোতলা হলেও আকারে তা বিরাট দুটি তলা মিলিয়ে 22খানা ঘর। বোঝা যায় এককালে এরা বিরাট ধনী ছিলেন। বর্তমানে সেই অর্থের গৌরব না থাকলেও অবশ্য দারিদ্র্যের মধ্যে যে এরা এসে পড়েনি তা বোঝা যায়। আরে সুন্দরবাবু যে, আসুন আসুন আসুন। তা আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধার কি আছে, এটা তো আমাদের ডিউটির মধ্যে পড়ে। সুন্দরবাবু, এনাদের দুজনকে তো ঠিক চিনতে পারলাম না। এনারা হলেন প্রখ্যাত ডিটেকটিভ জয়ন্ত এবং মানিক। এনারা আপনার ছেলের কেসটি দেখছেন। বীরেনবাবু, আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে, আশা করি সঠিক উত্তর দেবেন। নিশ্চয়ই বলবো। আমার ছেলে অদৃশ্য হওয়ার পর থেকে আমার স্ত্রী প্রায় অজ্ঞান। যদি সত্যটাকে খুঁজে বের করতে না পারেন তবে তা জীবন সংশয় হতে পারে। বলুন, কি জানতে চান? বুঝেছি। তা আপনার ছেলে কবে অদৃশ্য হয়? পরশুদিন প্রায় 2টো নাগাদ। সে কোথায় ছিল? ছেলে তার ঘরেই ঘুমিয়েছিল। আমার স্ত্রী নানা সাংসারিক কাজে ব্যস্ত ছিল। প্রায় বেলা 12টা নাগাদ আমি তাকে দেখে অফিসে চলে যাই। তার মানে বাড়ির সামনে দিয়ে সে বের হয়নি। পিছনের দরজা মানে খিড়কির দরজা খোলা দেখা যায়, তাতে মনে হয় ওই পথ দিয়েই বের হয়েছিল। বেলা প্রায় 1টা নাগাদ আমার বাড়ির যে দাসী তাকে ঘরে দেখেছিল। তারপরে বেলা 3টেতে দ্বিতীয়বার এসে তাকে সে দেখতে পায়নি। ঠিক আছে, এবার বলুন তো, কাউকে কি সন্দেহ হয়? না, সন্দেহ কাউকে হয় না, কারণ আমার বংশের মধ্যে আমি একমাত্র পুত্র সন্তান, আর ছেলে নরেন্দ্র আমার একমাত্র পুত্র সন্তান। উত্তরাধিকার ব্যাপার, বুঝেছেন তো? আচ্ছা, আপনার ঘরে ওই বিরাট যে ছবিটি আছে ওটা কার ছবি? গলায় রুদ্রাক্ষের মালা, তেজস্বী পুরুষ বলে মনে হচ্ছে। উনি আমাদের গুরুদেব। উনি তান্ত্রিক, বিরাট সন্ন্যাসী, তবে বর্তমানে জীবিত নেই। তার প্রধান শিষ্য আছেন আমাদের গুরুদাদা। তিনি থাকেন ও সাধনা করেন পলাশপুরের শ্মশানে। তিনিও তন্ত্র সাধনা করে থাকেন। আচ্ছা, কেউ কখনো আপনাকে ভয় দেখিয়ে চিঠি লেখেনি তো? মানে কি রকম? যেমন ধরুন, এত টাকা চাই, না হলে আপনার ক্ষতি হবে। না না, টাকা যে বর্তমানে আমাদের বিশেষ নেই তা সকলেই জানে, তাই এটা নিরর্থক প্রশ্ন জয়ন্তবাবু। আচ্ছা, আপনার গুরুদেবের প্রধান শিষ্য কি এখানে কখনো এসেছেন? বলেন কি? আমার ছেলে নরেন্দ্র অদৃশ্য হওয়ার মাত্র 2 দিন আগেও তিনি এসেছিলেন। তিনি নরেন্দ্রকে একটা মূল্যবান মালা উপহার দেন, রুদ্রাক্ষের মালা। সেটা ডয়ারেই আছে। সেখানে একবার দেখাবেন কি? নিশ্চয় নিশ্চয়ই, দেখাবো বই কি। কি জয়ন্তবাবু, তুমি কি শেষে মালা জপ করতে শুরু করবে নাকি? হ্যাঁ, না না, তা নয়। দেখুন না,
কি হয়? মালা হাতে পাবার পর জয়ন্ত মালাটা দীপার নাকের কাছে ধরল। দীপা দু একবার সেটা শুঁকে ডাকতে আরম্ভ করলো। আচ্ছা, আপনাদের খিড়কির দরজাটা একবার দেখাতে পারেন? নিশ্চয়ই, আসুন আমার সঙ্গে। বীরেনবাবু, এদিকে লোকজন তো বিশেষ আসে না, তাই না? ঠিক বলেছেন জয়ন্তবাবু। এদিকে দীপা মাটি শুঁকতে শুঁকতে এগিয়ে চলছিল। তাকে বাধা দিল জয়ন্ত। দীপা জোরে জোরে ডেকে উঠল। বাবু, কেসটা খুব খারাপ বলে মনে হচ্ছে আমার। কেন? কি রকম? কারণ হলো, ছেলে চুরি সম্পর্কে যে 3টি বিষয়ের কথা আমি আগে বলেছিলাম তার সঙ্গে এটি মিলছে না মোটেই। তাহলে ব্যাপারটা কি বলো তো? দীপার মালা শোঁকা থেকে বুঝতে পারেননি? কিছুটা আন্দাজ করেছি ভাইয়া। মনে হয় ওই মালাটা যে দিয়েছে তার গায়ের গন্ধ দীপা মালাতে পেয়েছে, আর ওই খিড়কির দরজাতে সেই গন্ধের রেশ পেয়েছে পায়ের ছাপে। তার মানে তো একটাই সুন্দরবাবু, যে তান্ত্রিক গুরুভাই মালাটা দিয়েছিল সেই সেদিন লুকিয়ে খিড়কিতে এসেছিল। তাহলে ওই তান্ত্রিক গুরু ভাইটারই ছেলেটি চুরি করা সম্ভব। কিন্তু তাতে তার কি লাভ জয়ন্তবাবু? লাভ তো বিরাট। সেটা পার্থিব লাভ নয়, বলা যেতে পারে পরমাত্মা লাভের একটা কুসংস্কারের পূর্ণ ধারণা। সেটা কি রকম জয়ন্তবাবু? অনেক তান্ত্রিক, কাপালিক প্রভৃতি ভূত পেত বা তাল বেতার সিদ্ধ হয়, জানেন তো? এই সিদ্ধি তারা সত্যি লাভ করে কি করে না তা বলা কঠিন। তাদের সিদ্ধি লাভটা যে তপ দ্বারা বা অন্য কোন পথে হয় তাও সঠিক বলা চলে না। তবুও আজও সেই ধারণার বশবর্তী হয়ে অনেক তান্ত্রিক, কাপালিক প্রভৃতিরা নরবলি দেয়। তবে কেউ স্বেচ্ছায় নিজের ছেলেকে বলি দেয় না। তাই তারা অনেক সময় ভালো সুলক্ষণযুক্ত নিখুঁত ছেলে পেলে তাদের চুরি করে। সর্বনাশ! তাহলে কি এতক্ষণে তাকে বলি দেওয়া হয়ে গিয়েছে? আমার মনে হয় তা হয়নি এখনো। সেটা তুমি কি করে বলছো জয়ন্ত? দেখুন সুন্দরবাবু, অনুমান বলে একটা কথা আছে, জানেন তো? যদি গোয়েন্দার অনুমান শক্তি প্রখর না হয় তবে সে সফলতা ভালো করতে পারে না, বুঝলেন? সেটা আমি মানি। তা ব্যাপারটা কি বলো তো জয়ন্ত? কি করে তুমি বলছো যে নরেন্দ্র এখনো বেঁচে আছে? দেখুন, এইসব কাপালিকরা সাধনা করে অমাবস্যায়, কারণ অমাবস্যাতে না হলে এদের সিদ্ধিলাভ হয় না। তাছাড়া কতকগুলো বিশেষ অমাবস্যা আছে, যেমন এ মাসে হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যা। এটি বিশেষ ধরনের অমাবস্যা, কারণ এই ভাদ্র মাসের অমাবস্যা পেট সাধনা, বেতাল সাধনা ইত্যাদির পক্ষে প্রশস্ত। আর তাই ঠিক অমাবস্যার আগেই চুরিটা হয়েছে। ভাইয়া, তোমার মতে আগামী মঙ্গলবার মানে পরশু যে অমাবস্যা, ওই দিন সন্ধ্যার পর আমাদের প্রস্তুত থাকতে হবে। ওই দিন রাতে পলাশপুরের শ্মশানে হানা দিলেই আমরা সফল হব। কিন্তু কোথায় যে এই সব পুজো সাধনা প্রভৃতি করবে তা জানা যাবে কি করে? অতি সহজেই। দীপা তার পায়ের ও গায়ের গন্ধ চেনে, সে ঠিক খুঁজে বের করবে। ভেরি গুড, ভেরি গুড। ব্যাটাকে ঠিক বাগে পাওয়া গেছে। তবে সে কি এই কাজ প্রথম করছে না আগেও করেছে? তা আমি বলতে পারবো না। এইসব তান্ত্রিকরা যে শতাধিক নরবলি দেয় এমন ঘটনাও জানা গেছে। আমরা কি অমাবস্যা অভিযানের জন্য রেডি হতে পারি? নিশ্চয়ই। আর হ্যাঁ, ওই সময়ের আগে পলাশপুরের ওসিকে একটা তার করে দিন বা ফোনে জানিয়ে দিন যে আমরা অভিযানে বের হব এবং সেখানে যাব। তবে বিস্তারিত কিছু জানাবেন না। ঠিক আছে জয়ন্তবাবু, তোমার কথা মতন কাজ হয়ে যাবে। অমাবস্যার গভীর রাত, সারা বিশ্ব প্রকৃতি যেন থমথম করছে। আকাশে কালো মেঘ, চাঁদ নেই, তারাটাও পর্যন্ত মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। এমনই ভয়াবহ রাতে পলাশপুরের শ্মশানটা যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। এত রাতে লোকজন কেউ পথে বের হয় না, আর
শ্মশানের দিকে তো ভয়ে কেউ আসেই না এমন রাতে। এমনই রাতে শ্মশানের কালী মন্দির থেকে কিছু দূরে একটা নির্জন অংশে বসে সাধনা করছিল একজন কাপালি। তার গলায় ও হাতে রুদ্রাক্ষের মালা, বয়স 25-26, পরনে টকটকে লাল একটা কাপড়, তার সামনে একটা ভয়াবহ মহাভৈরবের মূর্তি। ওং হিং ক্লিং চামুণ্ডায় স্বাহা। ওং হিং ক্লিং চামুণ্ডায় স্বাহা। ওং হিং ক্লিং চামুণ্ডায় স্বাহা। এদিকে কাপালি মন্ত্রপাঠ শেষ করে যেই না ছেলেটিকে বলি দেওয়ার জন্য উদ্যত হলেন, ঠিক তখনই ঘটে গেল একটা অঘটন। এমন একটা ঘটনার জন্য কাপালি মোটেও প্রস্তুত ছিল না। সে চেয়ে দেখতে পেল তার সামনে টর্চ হাতে দুজন লোক, তার পেছনে আরও 4 জন লোক, ও তাদের সামনে একটা কুকুর মাটি শুঁকতে শুঁকতে তার দিকে এগিয়ে আসে। এই দৃশ্য দেখে কাপালি চমকে উঠল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মাথার ওপর হাত তোলো। নরবলি দিতে চেষ্টা করার অপরাধে তোমাকে অ্যারেস্ট করলাম। ওরে পাপিষ্ঠ শয়তানের দল, আমার পবিত্র সাধনায় ব্যাঘাত সৃষ্টি করতে এসেছিস। তবে রে বেটা। ঠিক তখনই জয়ন্তর পিস্তলের একটা গুলি কাপালিকে পড়ে গেল। জয়ন্ত বলে উঠল, পুলিশের সঙ্গে লড়াই করতে যেও না, মারা পড়বে। ছি ছি, তুমি কিনা আমার গুরুভাই হয়ে আমার ছেলেকে নরবলি দেখিয়েছিলে। আমাদের গুরুদেব এমন শিক্ষা কখনো দেননি। তিনি জপ তপ পুজোর পথে যেতে বলেছেন, আর তুমি কিনা মনে করো খুব সহজেই সিদ্ধি লাভ করবে এসব করে। তুমি পাষণ্ড, তুমি নরাধম। থ্যাংক ইউ জয়ন্তবাবু, আপনি এই কেসটা হাতে নিলেন বলেই এমন শয়তানটাকে হাতে নাতে ধরা সম্ভব হলো। তা না হলে এই নিরীহ শিশুর যে কি দশা হতো। জয়ন্তবাবু বলুন, কি পুরস্কার চান আপনি? আমি যে কোনো পরিমাণ অর্থ টর্থ আমি চাই না বীরেনবাবু, আমি যে আপনার ছেলেকে রক্ষা করতে পারলাম এই আমার আনন্দ। ওরে পাপিষ্ঠ, তোর সর্বনাশ হবে। তুই নরকেও জায়গা পাবি।